এ হলো হরি। হরি বিভিন্ন গ্রামে গ্রামে মানুষের খেতে কাজ করে তার সংসার চালায়। আজ হরি কাজের উদ্দেশ্য নিয়ে আবার ব্যাগপত্র গুছিয়ে গ্রামের বাজারে গিয়ে বসে। এখানে হরির মতো অনেক লোক বসে আছে। মূলত এরা যারা কাজ করে তারা সবাই এই বাজারে বসে, আর লোক এসে এদের কাজের জন্য নিয়ে যায়। স্থানীয় ভাষায় এদের বলে পোড়েত। হরি অনেক সময় বসে আছে, কোনো লোক আসছে না। সন্ধ্যা লেগে এসেছে, তখন এক বৃদ্ধ লোক এসে হরির সামনে দাঁড়ায়। লোকটির সারা শরীর চাদরে মোড়ানো, কোনো রকমে শুধু চোখটা দেখা যাচ্ছে। লোকটি হরির সাথে কথা বলে। এই যে ছেলে, মাটি কাটার কাজ পারো তুমি? জি বাবু, আমি পারি কাজ করতে। ঠিক আছে, আমার সাথে এসো তুমি। আরে আমাকে প্রতিদিন কাজ করবার জন্য কত করে দেবেন লোকটা? সে কথা তো বললো না। একবার শুনে দেখি কি বলে। বলছিলাম কি বাবু, আচ্ছা শোনো, বাজারে তোমাদের দাম চলছে 500 করে, তাই তো? আমি তোমাকে 700 দেব। আর তোমরা দুবেলা খাও, আমি 3 বেলা দেব। শুধু আমার কাজটাকে ঠিকঠাক করে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে মালিক, করে দেব, কোনো সমস্যা নেই কো। হরি মনে মনে ভাবে, 500 জায়গায় 700 পেলাম, আবার 3 বেলায় খাবার। এইবার কাজ একদম জমে যাবে। এইসব ভেবে হরি একটু সামনে যেতেই একটা কালো রঙের গাড়ি এসে তাদের সামনে থামে। গাড়িতে থাকা ড্রাইভার হরির সাথে থাকা লোকটিকে বলে, বাবু উঠে বসেন। এরপর লোকটি গাড়িতে উঠে বসবার পরে হরিকে গাড়িতে বসতে বলে। হরিও গাড়িতে উঠে বসে। কিছু দূর যাওয়ার পরে গাড়িটা একটা পুরনো বাংলোর সামনে এসে থামে, আর গাড়ি থেকে দীননাথ এবং হরি নেমে পড়ে। আর ড্রাইভার গাড়ি নিয়ে চলে যায়। সন্ধ্যা হয়ে গেছে, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। আশেপাশে তেমন কিছুই দেখা যাচ্ছে না। মাত্র সন্ধ্যা লেগেছে, কিন্তু এত অন্ধকার হবার কারণ বোঝবার জন্য হরি ওপরে তাকাতেই দেখে আকাশে কালো মেঘ হয়েছে। হঠাৎ বিদ্যুৎ চমকানোর ফলে আশপাশ আলোকিত হয়ে যায়। হরি বাংলো বাড়িটা দেখে খানিকটা ভয় পেয়ে যায়। বাংলোটা অনেক পুরনো, আর বাড়ির দেওয়ালে আগাছাতে ভরে আছে। দেখে কোনো ভূত বাংলোর থেকে কম মনে হচ্ছে না। আগে বাবু, আপনি কি এখানেই থাকেন নাকি? হ্যাঁ, কেন, কি হয়েছে? তুমি কি ভয় পাচ্ছ নাকি? না মানে ভয় না, এই বাড়িটা অনেক পুরাতন তো, তাই একটু কেমন যেন লাগতেছে। তুমি তো আর একা থাকছো না এই বাড়িতে। এ বাড়িতে তো আমরাও থাকি, তাই না? বাড়িটা অনেক বছর আগে বানানো। আমি একা মানুষ, তাই ভেতরের কামরাগুলো একটু মেরামত নিয়েই থাকি। বাইরেটা মেরামত করা হয়নি, বুঝলে? তুমি আমার সাথে বাড়ির ভেতরে গেলেই বুঝতে পারবে। তোমার ভয়টাও কেটে যাবে। চলো ভেতরে চলো। এরপরে দীননাথের সাথে হরি ভয়ে ভয়ে ভেতরে চলে আসে। দীননাথ ঘরে ঢুকে ঘরের লাইটগুলো জ্বালাতেই হরি রীতিমতো অবাক হয়ে যায়। কারণ বাড়ির বাইরেটা ভুতুড়ে লাগলেও ভেতরটা একদম পরিষ্কার আর দামি আসবাবপত্র নিয়ে সাজানো। বাড়ির ভেতরে নামি দামি সব পেইন্টিং আর বিলাসবহুল ঝাড়বাতি দিয়ে ঘেরা। কি ব্যাপার, অবাক হয়ে গেলে নাকি দেখে? আপনি বাড়ির বাইরেটাও তো এমন করে সুন্দর করে সাজিয়ে নিলেই তো পারেন, তা না করে বাড়ির বাইরেটা এরকম এই ভুতুড়ে হাল করে কেন রেখেছেন বাবু? কার জন্য করব? এই দুনিয়ায় আমার তো আর কেউ নেই। আমি এখন বুড়ো হয়েছি, গায়ে গতরে তেমন শক্তিও নেই। যদি কেউ জানে এই বাড়ির ভেতরে দামি আসবাবপত্র রয়েছে,
তাহলে তো যে কোনো সময় এখানে ডাকাত পড়বে। তার থেকে ভালো বাড়ির বাইরেটা ভুতুড়েই থাক, তাহলে লোকজন এ বাড়ির ধারে কাছেও ঘেঁষবে না। কিন্তু বাবু, আমি তো জেনে গেলাম যে এই বাড়ির আসল রহস্য। তুই জেনেছিস তাতে কোনো সমস্যা নেই, তুই তো আর কাউকে বলবি না। তোকে বলবার মতো তো আমি রাখবো না। আজ রাতে তুই আমার ভোজ। এই কথা বলবার পর লোকটি বিকট শব্দ করে হাসতে থাকে। এসব দৃশ্য দেখে হরি অনেক ভয় পেয়ে যায়। কিরে, ভয় পেয়েছিস নাকি? ভয়ের কিছু নেই রে বাছা, আমি এমনি বললাম। আমি কি কোনো পিশাচ নাকি যে তোকে খেয়ে ফেলবো? আয় আয় আয়, ডাইনিং টেবিলে খাবার রাখা আছে তো, যা ইচ্ছা খেয়ে নিস তুই। আর এখানে এই এই সোফাতেই ঘুমিয়ে পড়িস। কাল সকালে আমি তোকে জমি দেখিয়ে আনবো, কেমন? এই বলে লোকটি সিঁড়ি দিয়ে ওপর তলায় চলে যায়। লোকটির কথা শুনে হরি প্রথমে কিছুটা ভয় পেলেও পরে হরি তা মজা করা ভেবে ছেড়ে দেয়। লোকটি ঘরে চলে যেতেই হরি আসে ডাইনিং টেবিলে। আরে বাহ, কত রকমের খাবার! কোনটা খাবো কোনটা রাখবো কিছুই তো বুঝতে পারছি না। যাই হোক, খেতে তো শুরু করি। হরি অনেক খাবার খেয়ে শুয়ে পড়ে, আর লোকটা ওপর তলায় দাঁড়িয়ে হরির দিকে তাকিয়ে থাকে। এই যে ছেলে, ওঠো, অনেক বেলা হয়ে গেছে। তোমাকে এখানে যে কাজে নিয়ে আসা হয়েছে সেই কাজে চলো। আমাকে মাফ করে দেবেন বাবু, আসলে এই নরম বিছানায় কোনোদিন ঘুমাইনি তো, তাই একটু বেশি আরাম পেয়ে গেছিলাম আর কি। সেজন্য সকাল সকাল উঠতে পারিনি। কালকে থেকে আমি মাটিতে ঘুমাবো, তাহলে সকাল সকাল উঠতে পারবো, কেমন? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। চলো চলো, ওঠো, এবার মাঠে চলো। এই যে এই জায়গাটা দেখছিস, এই জায়গাতে একটা ছোট করে পুকুর কাটবি। আমি আমি একা কি করে পুকুর কাটবো বাবু? একটা পুকুর কাটতে তো অনেক সময় আর লোক বল দরকার হবে। তুই একা একা কাটবি পুকুর, তোর যত সময় চাই তুই নে। আচ্ছা বাবু, আমি আজ থেকে কাজ শুরু করছি। হ্যাঁ বাবু, এখানকার মাটি তো খুব শক্ত, একটু পানি দিয়ে জমিটা ভিজিয়ে নিতে পারলে ভালো হতো না? হরি কারোর সাড়া না পেয়ে পেছনে তাকাতেই দেখে লোকটা সেখানে নেই। আরে, এখানে তো কেউ নেই, গেল কোথায় লোকটা? এই মাত্র তো লোকটা এখানে দাঁড়িয়েছিল, এইটুকু সময়ে উধাও হয়ে গেল কি করে? সে লোকটাকে কোথাও না দেখে আবার কাজ করতে শুরু করে। হরি কাজ করতে করতে প্রায় অনেকখানি খুঁড়ে ফেলেছে। হঠাৎ আকাশে প্রচণ্ড মেঘ হয়, আর সাথে দমকা হাওয়া বইতে থাকে, আর খুব জোরে বিদ্যুৎ চমকাতে থাকে। আর দেখতে দেখতে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। হরি পাশের একটা ছোট ঘর দেখতে পেয়ে সেই ঘরে আশ্রয় নেয়। ওহ বাবারে বাবা, এখানে দেখছি যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়, কোনো কথা নেই বার্তা নেই। এই মেঘ এই বৃষ্টি এলো কোথা থেকে বাবু? হঠাৎ হরি দেখে তার খুঁড়ে রাখা জায়গা থেকে দুটি অবয়ব বের হয়ে হরির দিকে আসছে।
সে কি করবে কিছু ভেবে না পেয়ে হতবম্ব হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। ধীরে ধীরে অবয়ব দুটো তার কাছে আসতে থাকে। তো একদম কাছে চলে আসতেই চিৎকার করে ওঠে। ওরে বাবা! চোখ খুলে সে দেখতে পায় একদম ঠিক তার সামনে দুটি অবয়ব দাঁড়িয়ে আছে, আর অবয়বের পেছনে দীননাথ দাঁড়িয়ে আছে। কিরে, ভয় পেয়েছিস নাকি তুই? ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। কারা কারা আপনারা? কি হচ্ছে এসব আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরে বাবা! আজ থেকে অনেক বছর আগে আমি আর আমার দুই ছেলে প্রীতম আর বলাই জমিদার বাড়িতে বাস করতাম। আমি জন্মসূত্রে আমার বাপ দাদাদের বিপুল অর্থ পেয়েছিলাম। এই অর্থের লোভ গ্রামের অনেক মানুষেরই ছিল। গ্রামের অনেক লোকজন চাইতো আমাদের এই অর্থ সম্পদ সব কিছু ছিনিয়ে নিতে। আর আমাদের সব থেকে বড় শত্রু ছিল রায় পরিবারের নগেন্দ্র। তাকে এলাকার লোকজন নরেন্দ্র নারায়ণ বলে চিনত। আমরা আমাদের বাপ দাদাদের মুখে শুনেছিলাম আমাদের আগে রায় পরিবার এই গ্রামের হর্তাকর্তা ছিল। তারা এই পুরো গ্রাম শাসন করত, কিন্তু তারা ছিল খুবই অত্যাচারী শাসক। তাই আমার দাদা হরিপদ তাদের কাছ থেকে জমিদারি ছিনিয়ে নিয়ে নিজেরা এই গ্রাম পরিচালনা করতে থাকে। যে ব্যাপারটা এই পরিবার কখনোই ভালোভাবে নেয়নি। না না না, বছরের পর বছর ক্ষমতা ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। আমার যে করি হোক আবার আগের সময়টাকে চাই। আমরা জন্মগতভাবে শাসক, এভাবে সাধারণ জনগণের মতো শোষিত হওয়ার জন্য আমাদের জন্ম নয়। ভূমি বর্মা, তুমি কিছু একটা করো। যে করেই হোক আমি এই পুরো এলাকার উপর আধিপত্য চাই, আধিপত্য। এই মুহূর্তে ওকে হারানো অসম্ভব মনিব। এই দীননাথের দুটি যোগ্য পুত্র রয়েছে, ও কিছুতেই ওদের সাথে পেরে ওঠা যাবে না। যখন শক্তিতে কাজ হয় না তখন বুদ্ধি প্রয়োগ করতে হয় বর্মা। ওই দীননাথ যে শিকড়ের উপর ভর করে দাঁড়িয়ে আছে সেই শিকড় তুমি কেটে ফেলো। আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝলাম না। ঘুমের মধ্যে ওর দুই সন্তানকে মেরে ফেলো, আর তা না হলে বিষ পান করাও। যেভাবেই হোক ওর দুই ছেলেকে আমার পথ থেকে সরানোর ব্যবস্থা করো। ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে। তারপরে কি হয়েছিল? সেদিন রাতেই মুখে কালো কাপড় বেঁধে আমাদের বাড়িতে ঢুকে ঘুমের মধ্যে আমাকে আর আমার দুই ছেলেকে হত্যা করে। পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয় ওরা। আর সেদিন থেকে গ্রামের লোকেরা মনে করে আমাদের পুরো পরিবার আগুনে পুড়ে মারা গেছে। কিন্তু কিন্তু এরা কারা? এরা কিভাবে এই মাঠের মধ্যে এসেছে? এরাই আমার দুই ছেলে। আমাদের মৃত্যুর কয়েক বছর পর আমরা বদলা নেওয়ার জন্য আবার ফিরে আসি, কিন্তু ওই নগেন্দ্র কোনো না কোনো ভাবে আমাদের ফিরে আসবার পূর্বাভাস পেয়ে এক শক্তিশালী তান্ত্রিকের মাধ্যমে আমার দুই ছেলেকে বন্দি করে মাঠের এই স্থানে পুঁতে দেয়। আর তাই আমি তোকে ডেকে নিয়ে এসে আমার দুই ছেলেকে বন্দি দশা থেকে মুক্ত করতে এনেছি। এখন আমরা আর একটা কেউ ছাড়বো না, সবগুলোকে মেরে ফেলবো। এদেরকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না।
এরপর দীননাথ আর তার ছেলে নগেন্দ্র নারায়ণের বাড়িতে যায়। গিয়ে নগেন্দ্রের পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আর নগেন্দ্র এবং তার পুরো পরিবার সেই আগুনে পুড়ে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করে।